আচ্ছা, দেখা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে? একটু লেট হয়ে গেল তাই না আমাদের? আর আজকে অনেক সরি, যে কারণে ত্রিশূল, রিয়া তোমাদেরকে বলতে চাই একটা কথা, যে যারা পেড ক্লাসের স্টুডেন্ট, পেড ক্লাস নিতে পারিনি। এবার পেড ক্লাস নিতে পারিনি, আমি ভাবলাম যে শেষ মুহূর্তে ভাবলাম যে পেড ক্লাসের আমি তো এমসিকিউগুলো করাই, এবার তোমরা বুঝতে পারবে না, সেই কারণে আমি ভাবলাম না চলো এক্সপ্লেনেশন অ্যাড করি। এক্সপ্লেনেশন অ্যাড করতে গিয়ে আমার প্রচুর লেট হয়ে গেল। ওকে, তো দেখো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। আজকে আমরা ফার্স্ট কোশ্চেনগুলো আগে আলোচনা করার আগে আমরা এক্সপ্লেনেশন পড়ে নেব, যাতে কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। সবার আগে বলছে which among the following is not true about the sources of dimethyl sulfide। dimethyl sulfide সম্পর্কে বলতে বলেছে, ঠিক আছে? তাহলে আগে আমরা চলো এক্সপ্লেনেশনটা দেখে নিই। বলছে কি, সালফারের যে মেজরিটি, অ্যাটমসফিয়ারে আমরা যতটা সালফার দেখতে পাই তার মেজরিটি কিন্তু ইজ এমিটেড ফ্রম দ্য ওশিয়ান। ওশিয়ান থেকে আসে, ঠিক আছে? তার ওশিয়ান থেকে অ্যাটমসফিয়ারে আসে। কোন ফর্মে আসে? ইন দ্য ফর্ম অফ ডাইমিথাইল সালফাইড। ডাইমিথাইল সালফাইড ফর্মে আসে। প্রডিউসড বাই ফাইটোপ্ল্যাঙ্কটন। কে প্রডিউস করে এই ডাইমিথাইল সালফাইডটা? ফাইটোপ্ল্যাঙ্কটন প্রডিউস করে। DMS produced by phytoplankton enters the atmosphere and reacts to make sulfuric acid। অবশ্যই যখন সালফারের ফর্মে অ্যাটমসফিয়ারে আসবে এবং তারপরে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, কারণ অ্যাটমসফিয়ারে ভেপার আছে, H2O আর SO2 মিলে H2SO4 তৈরি করবে, তারপর যেটা ফার্দার আবার অ্যাসিড রেন এগুলো সৃষ্টি করে। which clumps into aerosol। aerosol তৈরি করে। aerosol seed the formation of cloud, ঠিক আছে? which help cool the earth by reflecting sunlight। যেটা কিন্তু aerosol আবার কি করছে? aerosol কিন্তু ক্লাউডের ফরমেশন করছে এবং সেটা কিন্তু আর্থকে কুল করতে, সানলাইটটাকে রিফ্লেক্ট করে আর্থকে কুল করতে সাহায্য করছে। কিন্তু ইন অ্যাসিডিফাইড ওশিয়ান ওয়াটার, কিন্তু যদি ওশিয়ান ওয়াটার অ্যাসিডিফাইড হয়ে যায়, কেন অ্যাসিডিফাই হয়ে যায় আমি একটু শর্টে বলছি। আমরা জানি কি, কোনো পিএইচ ভ্যালু 0 থেকে 14, তাই না? 0 থেকে 7 যদি হয় তার মানে সেটা অ্যাসিডিক ফর্ম, যদি 7 থেকে 14 হয় তাহলে সেটা বেসিক ফর্ম। এবার অ্যাটমসফিয়ারে CO2-র পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তখন কি করে? H2O, ওয়াটার ভেপার আর CO2 মিলে H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর এই কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া বলতে কি হচ্ছে? পিএইচ এর ভ্যালু কমে যাচ্ছে। যখনই এই কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই যে এইটা, সেটা কিন্তু অ্যাসিডিফাইড অ্যাটমসফিয়ার থেকে প্রায় 25% সেইটা ওশিয়ান অবজর্ব করে নিচ্ছে। তার মানে তখন ওশিয়ানের ওয়াটারও হয়ে যাচ্ছে অ্যাসিডিফাইড। এবং সেই কারণে এটা যতক্ষণ আমরা এই যে একটা পড়ছিলাম যে সালফার অ্যাটমসফিয়ার কীভাবে এমিটেড হচ্ছে, কীভাবে ক্লাউড ফর্মেশন হচ্ছে, এটা হলো একটা ন্যাচারাল প্রসেস। বাধাপ্রাপ্ত তখনই হবে যখন সেই ওশিয়ান ওয়াটারটা প্রয়োজনের বেশি অ্যাসিডিফাইড হওয়া শুরু হয়ে যাবে, এবং তখন ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, তারপর কোরাল ব্লিচিং, যে গ্রেট ব্যারিয়ার রিফ ক্ষতিগ্রস্ত, এগুলো সমস্ত কিছু, মেরিন লাইফ, এগুলো সমস্ত কিছু দেখা যাবে। তাহলে তো অ্যাসিডিফাইড ওশিয়ান ওয়াটার যদি হয় তাহলে তখন কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন লেস ডিএমএস, তখন কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন কি হচ্ছে? বেশি ডিএমএসকে প্রডিউস করতে পারে না, ঠিক আছে? এবং তার ফলে এই যে কমে যাওয়াটা, ডিস রিডাকশন অফ সালফার, এই সালফারের কমে যাওয়াটা মে লিড টু ডিক্রিজড ক্লাউড ফরমেশন। তার ফলে কি হচ্ছে? ক্লাউড ফরমেশনটাকেও কমিয়ে দিচ্ছে। আর যখন ক্লাউড ফরমেশন কমিয়ে দিচ্ছে তখন গ্লোবাল টেম্পারেচার বেড়ে যাচ্ছে। ক্লিয়ার এইটুকু? এবার চলো আমরা এবার কোশ্চেনে ফিরে যাই। দেখো বলছে ডিএমএস সম্পর্কে কোনটা ট্রু নয়, নট ট্রু।
ফার্স্টে বলছে দ্য মেজরিটি অফ সালফার ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ এমিটেড ফ্রম দ্য ওশিয়ান, often in the form of dimethyl sulfide produced by phytoplankton. একদম ঠিক আছে। Second point, the DMS produced by phytoplankton enters the atmosphere and reacts to make sulfuric acid which clumps into aerosol. একদম ঠিক আছে। লাস্ট এটা দেখো, in acidified ocean water the phytoplanktons produce more DMS, না তো less DMS, তাই না? তার মানে এইটা not true, আমাদের অ্যান্সার হবে সি। কোনো অসুবিধা নেই তো? গুড ইভিনিং সবাইকে। একদম ত্রিশূল, এ বি কারেক্ট। বন্ধু কালাচাঁদও একদম ঠিক উত্তর দিয়েছ। এইবার আমরা আগে একটু এক্সপ্লেনেশন পড়ে নিই। চলো, বলছে কি গ্লোবাল প্রোগ্রাম অফ অ্যাকশন। আমরা নেক্সট দিন আরও কিছু একটু ডিটেল পড়বো, তখন দেখবো যে আরও প্রচুর কনভেনশন পড়তে হবে, কিগালি, মন্ট্রিয়াল, সব কিছু। আজকে মোটামুটি যতটা পেরেছি আমি রেখেছি। আচ্ছা দেখো, ফার্স্টে গ্লোবাল প্রোগ্রাম অফ অ্যাকশন, জিপিএ। এটা কি? only global intergovernmental mechanism directly addressing the connectivity between terrestrial, freshwater, coastal and marine ecosystem. ওকে, মনে রেখো গ্লোবাল প্রোগ্রাম অফ অ্যাকশন এইটাই হলো একমাত্র গ্লোবাল ইন্টারগভর্নমেন্টাল মেকানিজম যেগুলো কিনা এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করে। নেক্সট, মার্পল কনভেনশন। মার্পল কনভেনশন কবে হয়েছিল? 1973-তে। কি কি কভার করে? ইট কভার্স পলিউশন। এটা কি হলো? আচ্ছা, ইট কভার্স পলিউশন অফ দ্য মেরিন এনভায়রনমেন্ট। মেরিন এনভায়রনমেন্টের পলিউশনকে দেখছে। বাই শিপস ফ্রম অপারেশনাল অর অ্যাক্সিডেন্টাল কজেস। ধরে নাও শিপে করে অন্য দেশে তেল নিয়ে যাওয়া হচ্ছিল, কোনোভাবে অয়েল স্প্লিটিং হয়ে গেছে, আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টাল কেস, তখন তার মানে সেখানে মেরিন এনভায়রনমেন্ট পলিউশন ঘটছে। তাহলে তখন যে এই মার্পল কনভেনশন বলেছে যে এগুলো, মার্পল কনভেনশন এই ব্যাপারগুলোর ওপর নজরদারি করবে। ইট লিস্ট ভ্যারিয়াস ফর্মস অফ মেরিন পলিউশন, কি কজড বাই অয়েল, নক্সিয়াস লিকুইড সাবস্টেন্স, হার্মফুল সাবস্টেন্স ইন প্যাকেজ ফর্ম, বা সিওয়েজ হোক, গার্বেজ হোক, শিপস থেকে, এগুলো সমস্ত কিছুকে মার্পল কনভেনশন দেখবে। এটা মাথায় রেখো, কোন কনভেনশন কোনটাকে মনিটর করবে। নেক্সট, লন্ডন কনভেনশন। লন্ডন কনভেনশন মার্পলের ঠিক আগের সালে হয়েছিল, 1972-তে। কি করতে? টু প্রমোট দ্য এফেক্টিভ কন্ট্রোল অফ অল সোর্সেস অফ মেরিন পলিউশন। তার মানে এই যে মেরিন পলিউশন অ্যান্ড টু টেক অল প্র্যাকটিসেবল স্টেপস টু প্রিভেন্ট পলিউশন অফ দ্য সি বাই ডাম্পিং অফ ওয়াটার অ্যান্ড আদার ম্যাটার। ওকে, এটাও তাই, মেরিন পলিউশন যেন, সি পলিউশন যেন না ঘটে, বা এই পলিউশনগুলো প্রিভেন্ট করার জন্য কি প্র্যাকটিসেস হোক সেগুলোর ওপর নজরদারি করবে। আর একটা হলো দেখো গ্রিন পিস। গ্রিন পিস কি? গ্রিন পিস হলো, এটাও একটা এনভায়রনমেন্টাল এনজিও। এটা একটা এনজিও দ্যাট ইজ ডেডিকেটেড, কি কোন কাজে ডেডিকেটেড? টু কনজার্ভিং দ্য ওশিয়ানস অ্যান্ড মারিন লাইফ অ্যাক্রস দ্য গ্লোব। অল ওভার দ্য গ্লোবের কিন্তু ওশিয়ান অ্যান্ড মেরিন লাইফকে কনজার্ভ করার জন্য। ইটস গ্রাসরুটস এফোর্টস, মানে অর্থাৎ এ কিন্তু অনেক গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করে। এর গ্রাসরুট এফোর্টস হ্যাভ রেজাল্টেড ইন দ্য ব্যান অফ ডিস্ট্রাকটিভ ফিশিং প্র্যাকটিসেস। আমরা জানি যে ওভার ফিশিং প্র্যাকটিসেস অনেক জায়গাতেই চলতেই থাকে, তাই না? সেগুলোকে কিন্তু এ বন্ধ করতে পেরেছে। কোম্পানিজ চেঞ্জিং দেয়ার ফিশিং পলিসিস। কোম্পানিগুলো কি তাদের ফিশিং পলিসিকে চেঞ্জ করছে। অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ হোয়েল স্যাংচুয়ারিজ, এবং তোমার হোয়েল স্যাংচুয়ারিও ক্রিয়েট করছে। চলো, বোঝা গেল কোন কোন কনভেনশন কি। এবার আমরা কোশ্চেনে আসবো। দেখো বলছে which of the following is or are correct। ওকে, গ্লোবাল প্রোগ্রাম অফ অ্যাকশন জিপিএ এটা হলো অনলি গ্লোবাল ইন্টারগভর্নমেন্টাল মেকানিজম, ডিরেক্টলি অ্যাড্রেস করে কানেক্টিভিটি বিটুইন টেরিস্ট্রিয়াল, ফ্রেশ ওয়াটার, কোস্টাল অ্যান্ড মারিন ইকোসিস্টেম। একদম ঠিক। মার্পল যেটা দেখলাম 1973,
ডাজ নট কভার, দুম করে একটা নট ঢুকিয়ে দিল, তাই না, ডাজ নট কভার পলিউশন অফ দ্য মেরিন এনভায়রনমেন্ট বাই শিপস ফ্রম অ্যাক্সিডেন্টাল কজেস। এই নটটা না থাকলেই আমাদের আর অসুবিধা হতো না, এটা আমাদের ঠিক হয়ে যেত, কিন্তু নট থাকার ফলে এটা আমাদের ভুল হয়ে গেল। তারপরেরটা বলছে দ্য লন্ডন কনভেনশন 1972 aims to promote the effective control of all sources of marine pollution and to take all practicable steps to prevent pollution of the sea by dumping of wastes and the other matter। একদম ঠিক। আর 4 নম্বর পয়েন্ট বলছে গ্রিন পিস একটা ইউএন এজেন্সি। ইউএন এজেন্সি আমরা তো দেখলাম এনজিও, তাই না, এনজিও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এনজিও, তার মানে ইউএন এর সাথে তো এর কোনো সম্পর্ক নেই, তার মানে ইউএন এজেন্সি হবে না, এটা ভুল। তার মানে আমাদের অ্যান্সার হবে 1 and 3, 1 and 3। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, অ্যান্সারগুলো এক্সপ্লেনেশনের পর রাখলে ভালো হতো। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছ, বাট আমি অ্যাকচুয়ালি এখন ভাবলাম, সিদ্ধান্ত নিলাম যে আগে আমি এক্সপ্লেনেশন পড়াবো, তারপর কোশ্চেন দেখাবো। সেই কারণে আমি যখন কোশ্চেন করতে বলেছি তখন আমি ওইভাবেই রাখতে বলেছি, বুঝতে পেরেছো? আর তোমরা তো বড় হয়ে গেছো, বলো, আমাদের আসল উদ্দেশ্য হলো ক্লাসের শেষে কতটা শিখতে পারলাম, তো অ্যান্সার দেখে ফেলো, কোনো ব্যাপার না। আচ্ছা, which among the following is not true about ultraviolet rays? ultraviolet rays সম্পর্কে কোনটা ঠিক নয়? আচ্ছা, এর মনে হয় এক্সপ্লেনেশন নেই, আছে? এটা মনে হয় অন্য এক্সপ্লেনেশন চলে এসেছে, অন্য এক্সপ্লেনেশন চলে এসেছে। আচ্ছা, এটার আমি এক্সপ্লেনেশন নেই, এটা আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। বলছে যে ইউভি রেস সম্পর্কে কোনটা ট্রু নয়? ইউভিসি, ইউভিএ। আচ্ছা, মনে রেখো এই ইউভি রেস হলো তিন রকমের। একটা হলো ইউভিসি, একটা হলো ইউভিবি, একটা হলো ইউভিএ, ঠিক আছে? মনে রেখো সব থেকে, আচ্ছা, এটা হলো 10 থেকে 400 ন্যানোমিটার পর্যন্ত এর ওয়েভলেন্থ পুরো ইউভি রেজের। আর তার মধ্যে ইউভিসির শর্টেস্ট ওয়েভলেন্থ। তার মানে ধরে নাও আমি যদি এইটাকেও ডিভাইড করি, আমি যদি বলি যে 10 থেকে 100, তার মানে ওই 10 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে কিন্তু আমাদের আলট্রাভায়োলেট সি পড়বে। এবং মনে রাখবে আলট্রাভায়োলেট সি হলো সব থেকে ডেঞ্জারাস। কিন্তু ফরচুনেটলি কি হয়, পৃথিবীতে আমাদের আলট্রাভায়োলেট রে 1 বিন্দু পর্যন্ত আসতে পারে না, ঠিক আছে? তো সেই কারণে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু যদি বলে যে তিনটের মধ্যে কোনটা সব থেকে ক্ষতিকারক, মনে রাখতে হবে আলট্রাভায়োলেট সি হলো সব থেকে ক্ষতিকারক, এবং সব থেকে শর্টেস্ট ওয়েভলেন্থ হলো আলট্রাভায়োলেট সি। তারপরে যদি ইন্টারমিডিয়েটারি যদি মোটামুটি মিডিয়াম ওয়েভলেন্থের কথা বলি, তাহলে সেক্ষেত্রে ইউভিবিও ঠিকঠাক, ঠিক আছে? কিন্তু ইউভিবি কে কি করে, যে আমাদের যে ওজোন লেয়ার সেটা কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নিতে পারে, তো ইউভিবি নিয়েও আমাদের খুব একটা চিন্তার কারণ হয় না। ইউভিএ হলো সব থেকে লংগেস্ট ওয়েভলেন্থ, এবং আমরা যেটা জানি যে একে কিন্তু ওজোন লেয়ারও আটকাতে পারে না। ইউভিএ কে কিন্তু ওজোন লেয়ারও আটকাতে পারে না। এবং আমাদের যা মনে করো স্কিনের ট্যানিং পড়ে যাওয়া বা স্কিনের ক্যান্সার হয়ে যাওয়া, সেগুলো কিন্তু সমস্ত এই ইউভিএ এর জন্য হয়ে থাকে। আর আমাদের যে মনে করো যে পুরো যে ইউভি রেস, পুরো আমাদের সূর্য থেকে আসা পৃথিবীতে ইউভি রেসকে আমরা যদি ভাগ করি, তাহলে 95% হলো এই ইউভিএ আর এই 5% হলো ইউভিবি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলেছে নট ট্রু বলেছে, ইউভিসি ডাজ নট রিচ দ্য আর্থ সারফেস, একদম ঠিক।
অ্যাটমসফিয়ার ফিল্টার করতে পারে মোস্ট অফ দ্য ইউভিএ, না একদম ভুল, তাই না, সেটা তো করতে পারে না। ইউভিএ ক্যান পেনিট্রেট ডিপার ইনটু স্কিন লেয়ার্স, এক্ষুনি বললাম যে স্কিন ট্যানিং হোক, ক্যান্সার হোক, এগুলো সমস্ত স্কিনের যা ডিজিজ হোক সেগুলোর জন্য রেসপন্সিবল কিন্তু আলট্রাভায়োলেট এ। তার মানে এইটাও আমাদের ঠিক, তার মানে ভুল হলো, আমাদের অ্যান্সার হবে বি। ঠিক আছে, এবার ত্রিশূল, তোমার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে। ম্যাম কি করে, ম্যাম যেটা হয়েছে যে প্রত্যেকটার যে এক্সপ্লেনেশনগুলো আমি পাঠিয়েছিলাম পরপর সেট করে দিয়েছে, মাঝখানের একটা এক্সপ্লেনেশন ছিল না, এবং তার ফলে এখন এইটা আগে হবে, তারপর কোশ্চেন আছে। ঠিক আছে, খুশি তো? আচ্ছা, কতজন ক্লাসে আছো? কেউ ক্লাসে নেই? বন্ধু, বিশ্বজিৎ, ত্রিশূল, রিয়া, আর কেউ নেই? চলো, আচ্ছা দেখো, বলছে যে কিছু কম্পাউন্ড যেগুলোকে আমরা ওডিএস বলি, ওডিএস শর্ট ফর্ম, সেটা হলো ফুল ফর্ম হলো ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস, এগুলো রিলিজ করে, মানে কিছু যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডগুলো কি করে, ক্লোরিন আর ব্রোমিন রিলিজ করে when they are exposed to intense UV light in the stratosphere। আমি ইকুয়েশন দিয়ে, কালকে যদি পেড ক্লাসটা হয় বা যেদিনই পেড ক্লাসটা হবে, আমি ইকুয়েশন দিয়ে ভালো করে বুঝিয়ে দেব যে কিভাবে হচ্ছে। আমি আই থিঙ্ক নিউক্লিয়ার টেকনোলজি তো আমি বলেছিলাম, যাই হোক আবার বলে দেব যে কি হচ্ছে, ক্লোরিন ব্রোমিন তৈরি করছে এবং যখন ইউভি লাইটের সাথে সংস্পর্শে আসছে। আর এই ওডিএস এগুলো কিন্তু ভীষণ স্টেবল, নন টক্সিক, এগুলো নন টক্সিক, কিন্তু এগুলো কিন্তু ভীষণ স্টেবল এবং নন ফ্লেমেবল দাহ্য নয়, অ্যান্ড এনভায়রনমেন্টালি সেফ ইন দ্য লোয়ার অ্যাটমসফিয়ার, সেফ, এনভায়রনমেন্টালি সেফ। ক্লোরিন অ্যান্ড ব্রোমিন ডিমোলিশ ওজোন অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। বলা হয় একটা ক্লোরিন অ্যাটম 1 লাখ ওজোন পার্টিকেলকে ধ্বংস করে দিতে পারে। তাহলে বুঝতে পারছো কতটা অ্যালার্মিং রেটে এরা ডিমলিশড হয়ে যাবে। বাই স্ট্রিপিং অ্যান অ্যাটম ফ্রম দ্য ওজোন মলিকিউল। মেজর সোর্সেস অফ ওডিএস মানে ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স মেনলি যেটা সলভেন্ট ক্লিনজিং প্রোডাক্ট, তারপরে আসে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার্স থেকে, আর তারপরে আসে ফোম প্রোডাক্টস, মিথাইল ব্রোমাইড হোক বা আরও অনেক রকম আছে যেগুলো ওডিএস, সেগুলো কোনটা কোন ভাগে পড়ে আমি আরও ডিটেলে পরে আলোচনা করে দেব। চলো, এবার বলছে ওডিএস সম্পর্কে কোনটা কারেক্ট। বলছে এই সাবস্টেন্সগুলো খুব আনস্টেবল, টক্সিক, ফ্লেমেবল, একটাও তো না, দেখলাম স্টেবল, নন টক্সিক, ইনফ্লেমেবল, তার মানে ভুল এটা। They release chlorine or bromine when they are exposed to intense UV light in the stratosphere। একদম ঠিক আছে, তাই না? Foam products are one of the major sources of these ozone depleting substances। আচ্ছা, foam products are one of the major sources বলছে, বলছে। যদি বলতো এইখানে এই কথাটাই only major sources, তাহলেই কিন্তু এটা ভুল হয়ে যেত, কারণ আমরা দেখলাম ফোম কিন্তু থেমে যাচ্ছে, ফোম কিন্তু, হ্যাঁ একদম ঠিক বলেছো ত্রিশূল, তোমার ফোম ছাড়াও কিন্তু আরো অনেক ক্যাটাগরি আছে, আমরা এক্ষুনি দেখলাম, কিন্তু ওয়ান অফ দ্য মেজর সোর্সেস বলেছে, তো এটা ঠিক আছে। তার মানে কোনটা কারেক্ট বলেছে, তাহলে 1 আর 3 হবে কারেক্ট। একবার দেখে নি, 1 আর 3 হবে কারেক্ট। 2 আর 3, ওহো সরি, 1টা তো কেটে দিয়েছি, সরি 1টা কেটে দিয়েছি, এই এটা কাটা, 2 আর 3 কারেক্ট।
এটা আবার চলে এসেছে দেখছি, কি মুশকিল। আচ্ছা চলো, এখানে দেখছি আবার আমাকে এটা ক্রস করতে হবে। ভিয়েনা কনভেনশন, ভিয়েনা কনভেনশন সম্পর্কে, হ্যাঁ হ্যাঁ বন্ধু একদম একটা ইনকারেক্ট। আমি আপনার একজন ছাত্র চিনতে পারছেন? আচ্ছা না, আমার সেই মুহূর্তে সেরকম ভাবে কিছু মনে পড়ছে না, সবাই আমার ছাত্র, সবাইকেই আমার মনে থাকে। ঠিক আছে চলো। আচ্ছা দেখো, ভিয়েনা কনভেনশন, ভিয়েনা কনভেনশন কি হয়েছিল, কিসের জন্য হয়েছিল? প্রোটেকশন অফ দ্য ওজোন লেয়ার। যখন দেখা গেল যে এই রকম ভাবে এত অ্যালার্মিং রেটে একটা করে ক্লোরিন অ্যাটম 1,00,000-এর ওপরে ওজোন পার্টিকেলকে ধ্বংস করে দিচ্ছে, তখন এবং তারপর পোলার রিজিয়নে ওজোন হোল তৈরি করছে, তখন বোঝা গেল না কনভেনশন করতে হবে, এটাকে রুখতে হবে। তো প্রোটেকশন অফ দ্য ওজোন লেয়ার এই কারণেই কনভেনশন হয়েছিল, একটা এগ্রিমেন্ট দ্যাট প্রোভাইডস ফ্রেমওয়ার্কস ফর ইন্টারন্যাশনাল রিডাকশন ইন দ্য প্রোডাকশন অফ ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বনের প্রোডাকশন যেন কমে, সেটাকে যেন রিডিউসড করা যায়, সেই কারণে ভিয়েনা কনভেনশন হয়েছিল। এন্টার্ড ইনটু ফোর্স ইন 1988, 1988-এ হয়েছিল। It doesn't include legally binding reduction goals for the use of CFC. তার মানে বুঝতেই পারছো যে কনভেনশনের মতন বলেছিল যে হ্যাঁ আমরা চেষ্টা করব, কিন্তু মানে যেমন এই যে আছে পরীক্ষা আসছে, ও আচ্ছা 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 ঠিক আছে, বেশ বেশ অসীম। আচ্ছা তো যেটা বলছিলাম যে কেন, ও হ্যাঁ ওরকম পরীক্ষা, যেমন পরীক্ষার মতন, হ্যাঁ পরীক্ষা আসছে, পরীক্ষা পড়বো ভেবে তো রেখেছি, নিউ ইয়ার এসেছে, নিউ ইয়ার রেজলিউশন করব, তারপর কতটা মানবো না সেটা আমার ব্যাপার, সেরকমই ভিয়েনা কনভেনশন হয়েছে। তারপর লিগালি বাইন্ডিং না বলে দিয়েছে, মানে তুমি না মানলে তোমাকে জেলে ঢুকিয়ে দেবে না, তোমাকে কম্পেনসেশনও দিতে হবে না। তো ঠিক আছে, এবার জাস্ট সালটা মনে রাখবে, 1988-এ হয়েছিল, আর ওজোন লেয়ারকে নিয়ে হয়েছিল, ক্লোরোফ্লোরোকার্বনের প্রোডাকশনকে কমানোর জন্য হয়েছিল। তাহলে দেখো, ইট ইজ ফর দ্য প্রোটেকশন অফ দ্য ওজোন লেয়ার, একদম ঠিক কথা। তারপর বলছে ইট ইজ অ্যান এগ্রিমেন্ট দ্যাট প্রোভাইডস ফ্রেমওয়ার্ক ইন্টারন্যাশনাল রিডাকশন ইন দ্য প্রোডাকশন অফ সিএফসি, একদম ঠিক আছে। ইট ডাজন্ট ইনক্লুড লিগালি বাইন্ডিং রিডাকশন গোলস ফর দ্য ইউজ অফ সিএফসি, একদম ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার হবে 1, 2 and 3, 1, 2 and 3, ক্লিয়ার? এবার দেখো, which one of the following is not true about the Montreal Protocol? আচ্ছা, মন্ট্রিয়াল প্রোটোকল সম্পর্কে তাহলে একটু তোমরা জেনে নাও সবার আগে। দেখো কি হচ্ছে, ইন্ডিয়া অ্যান্ড দ্য মন্ট্রিয়াল প্রোটোকল, India became a signatory to the Montreal Protocol in 1992, তার মানে বেশি দিন আগের কথা না, 1992. It is entitled to assistance from the multilateral fund in its effort to phase out ODSS, মানে ozone depleting substances. In India, the implementation of the Montreal Protocol comes within the ambit of the MOEFCC. বলো তো ফুল ফর্মটা কি? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। আমরা বলেছিলাম এর আগের দিন, আমরা যখন পড়েছিলাম বায়ু বা এই সমস্ত যখন এনভায়রনমেন্ট সম্পর্কে পড়েছিলাম। তো এই মিনিস্ট্রি কি করেছে? মিনিস্ট্রি হ্যাজ এস্টাবলিশড একটা ওজোন সেল টু ইমপ্লিমেন্ট দ্য প্রোটোকল। মিনিস্ট্রি হ্যাজ নোটিফাইড দ্য ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স রুলস 2000, নোটিফাই করেছে এই রুলসটাকে 2000 সালে। These rules prohibit the use of CFCs in manufacturing various products. তো এই রুলটা কিন্তু প্রহিবিট করে অনেক কিছু ম্যানুফ্যাকচারিংয়ে সিএফসির প্রোডাকশনকে কমানোর জন্য। They provide for the mandatory registration of ODS producers, sellers, importers and stockists. তো
তো এদেরকেও মানে এই তাদের ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করতে হয়, যারা ওডিএস প্রডিউসার করে, সেলার, ইম্পোর্টার, স্টকিস্ট, মানে প্রচুর পরিমাণে লাগাম ছাড়া করতে পারবেন না, দেয়ার মাস্ট বি এ রেগুলেশন। ওকে, আচ্ছা এইবার এখানে মন্ট্রিয়াল প্রোটোকল সম্পর্কে নট ট্রু বলেছে, ঠিক আছে, ও বাবা এখানে অ্যান্সারটাই তো দেওয়া আছে, নট ট্রু বলেছে, চলো দেখে নিই কি কি। ইন্ডিয়া একটা সিগনেটারি, একদম ঠিক, 1992 একদম ঠিক, এক্ষুনি দেখলাম কার আন্ডারে এসেছে, MOEFCC, একদম ঠিক কথা। ইট ইজ নট ম্যান্ডেটরি ফর দ্য ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স প্রডিউসেস ইন ইন্ডিয়া টু রেজিস্টার দেমসেলভস, তার মানে নট ম্যান্ডেটরি একদম ভুল না, এখানে কিন্তু এটা ম্যান্ডেটরি। তার মানে এই জিনিসগুলো মাথায় রাখবে, যখন মন্ট্রিয়াল প্রোটোকল দেখলাম সেখানে কিন্তু আমরা দেখলাম যে না, তখন কিন্তু গভর্নমেন্ট সেটাকে রেজিস্টার্ড করে দিয়েছে, সেটাকে তখন কম্পালসারি করে দিয়েছে, কিন্তু যখন ভিয়েনা কনভেনশন দেখলাম তখন কিন্তু দেখলাম যে না, সেখানে কিন্তু লিগালি ভাবে কোনো কান্ট্রি বাইন্ডিং নয়। ওকে, তো আমাদের অ্যান্সার সি হবে। ওকে, নাও মুভিং টুয়ার্ডস আওয়ার 7th কোশ্চেন, পিএসসি। আচ্ছা, পিএসসির ফুল ফর্ম কে বলতে পারবে? আমি তোমাদের পরীক্ষায় পিএসসির ফুল ফর্ম থাকবে, কিন্তু আমি রাখিনি। রিয়া একদম আমার মনের কথা বলে দিয়েছে, পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, না দেখো, এখানে পিএসসির ফুল ফর্মটা হলো পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড। পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড আমরা দেখব যে কি করে ওজোন লেয়ারকে প্রোটেক্ট করার জন্য অনেক রকম স্টেপস নেওয়া হয়, এবং তার মধ্যেই পিএসসিও হলো একটা স্টেপস। পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউডকে ওপরে ওয়াটার ভেপার, টাইনি ভেপার ছেড়ে কি করে কি করা হয় সেটা আমরা ডিটেলে দেখব। আপাতত এখানে এখন দেখি পিএসসি সম্পর্কে কয়েকটা জিনিস আমরা একটু পড়ে নিই আগে। দেখো, পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড কি? এটা হলো একটা nacreous clouds from nacre or mother of pearl due to their iridescence are clouds in the winter polar stratosphere। এত একটু হয়তো ভাষাটা কঠিন লাগছে, বাট এইটুকু মনে রাখো যে উইন্টার পোলার স্ট্র্যাটোস্ফিয়ারের যে ক্লাউডগুলো সেটাকেই পিএসসি বলা হয়। এটা হলো অ্যাকচুয়ালি ওয়েভ ক্লাউড। এগুলো ফাউন্ড ডাউন উইন্ড অফ মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন রেঞ্জের নিচের দিকে দেখা যায়। হুইচ ক্যান ইনডিউস গ্র্যাভিটি ওয়েভস, কারণ নিচের দিকে দেখা যাচ্ছে, পোলার মানে ঠান্ডা, তার মানে গ্র্যাভিটি, অবশ্যই গ্র্যাভিটি নিচের দিকে ইনডিউস করবে দ্য লোয়ার স্ট্র্যাটোস্ফিয়ার। পিএসসি ফর্ম অ্যাট ভেরি হাই অল্টিটিউড, তৈরি হচ্ছে অনেক হাই অল্টিটিউডে, বিটুইন 15 to 25 কিলোমিটার। Only at very low temperature is there enough condensation to produce clouds in the extremely dry air at this altitude। ওটা তৈরি হওয়ার যে কি বলবো, তৈরি হওয়ার যে ফেভারেবল কন্ডিশন সেটা এখানে বলে দেওয়া আছে। পিএসসি কি তৈরি করে? ফর্ম পোল ওয়ার্ড অফ অ্যাবাউট 60 ডিগ্রি সেন্টিগ্রেড ল্যাটিটিউড ইন উইন্টার অ্যান্ড আর্লি স্প্রিং। ওকে, আর্লি স্প্রিং আর উইন্টারে এই 60 ডিগ্রি সাউথের ল্যাটিটিউডে পোল ওয়ার্ডে পিএসসি দেখা যায়। ওকে, কোথায় দেখা যায়? দে আর ফাউন্ড, ও they are found in the Arctic and Antarctica region। তারা কি করে? ডেস্ট্রয় করে ওজোন লেয়ারকে দুটো ভাবে। একটা করে কি, যে সারফেস, they provide a surface which converts benign forms of chlorine into reactive। তারা এমন একটা সারফেস তৈরি করে যেখানে ক্লোরিন অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়ে যায়। ওজোন ডেস্ট্রয়িং ফর্মস
মানে ক্লোরিনের যে ফর্মটা ক্লোরিনের থাকলে সে ওজোনকে খুব তাড়াতাড়ি ডিপ্লিট করতে পারবে। আচ্ছা, সেইটা। আর দে রিমুভ নাইট্রোজেন কম্পাউন্ডস দ্যাট মডারেট দ্য ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট অফ ক্লোরিন। তো পিএসসির কাজগুলো আমরা দেখে নিলাম, ঠিক আছে। এইবার আমরা দেখব 4 নাম্বার কোশ্চেন। ওকে বিশ্বজিৎ, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 4 নাম্বার যেটা বলছে যে দেখো বলছে কনসিডার দ্য কোনটা কারেক্ট। তাহলে ন্যাক্রিয়াস ক্লাউড একদম ঠিক, ডিস্ট্রাকশন অফ ওজোন একদম ঠিক, দে আর অ্যাবসেন্ট ইন দ্য আর্কটিক রিজিয়ন না, একদম ভুল। আমরা তো দেখলাম যে আর্কটিক আর অ্যান্টার্কটিকেই দেখা যায়, তার মানে 1 and 2 অনলি। পোলার ভর্টেক্স, পোলার ভর্টেক্সটা কি? উফ, হাতটা ব্যথা হয়ে গেল। দেখো, পোলার ভর্টেক্স হলো একটা লার্জ এরিয়া যেখানে প্রেশারটা লো থাকে আর চারদিকে ঠান্ডা বাতাস থাকে, কোল্ড এয়ার থাকে সারাউন্ডিং বোথ অফ দ্য আর্থের পোল। পোলার নাম আছে মানে এই পোলে প্রেজেন্ট আছে। কি, ইট উইকেন্স ইন সামার, সামারে উইকেন হয়ে যায়, আর স্ট্রেনথেন্স ইন উইন্টার, অর্থাৎ উইন্টারে শক্তিশালী হয়ে যায়। ওকে, ভর্টেক্স আর কাউন্টার ক্লকওয়াইজ ফ্লো অফ এয়ার দ্যাট হেল্পস কিপ দ্য কোল্ডার এয়ার নিয়ার দ্য পোলস। এখানে মাঝখানে যদি সেন্টার হয়, চারদিকের কাউন্টার ক্লকওয়াইজে ও ঠান্ডা বাতাসটাকে নিজের সেন্টারের দিকে এনে এই জায়গাটাকে ঠান্ডা করার চেষ্টা করে। মেনি টাইমস, অনেকবার ডিউরিং উইন্টার দ্য নর্দার্ন হেমিস্ফিয়ারে পোলার ভর্টেক্স এক্সপ্যান্ড করে যায়। কি হয় সেখানে, সাউথ ওয়ার্ডে জেট স্ট্রিমের সাথে কোল্ড এয়ারকে সেন্ড করা শুরু করে। It is contained by a strong west to east jet stream that circles the polar region. Okay, সার্কেল করে নেয়, দ্যাট ইজ পোলার নাইট জেট। আমি ছবি দেখিয়ে বুঝিয়ে দেবো পোলার নাইট জেটটা কি। তো লো ভ্যালুজ অফ ওজোন অ্যান্ড কোল্ড টেম্পারেচার্স আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য এয়ার ইনসাইড দ্য ভর্টেক্স। তার মানে লো ভ্যালুজ, ওজোনের যে লো ভ্যালুজ আর যখন কোল্ড টেম্পারেচার, যেখানে ওজোন কম থাকবে আর টেম্পারেচার কম থাকবে, এটাই হলো এই ভর্টেক্সের যে এয়ারটা, এর মধ্যে যে এয়ারটা, সেই এয়ারটার বৈশিষ্ট্য বলতে গেলে, ঠিক আছে। চলো এবার কোশ্চেন বলছে পোলার ভর্টেক্স সম্পর্কে কোনটা ট্রু নয়। সবার প্রথমটাই বলে দিয়েছে এ লার্জ এরিয়া অফ হাই প্রেশার। হাই প্রেশার আমরা তো এক্ষুনি দেখলাম কি, লো প্রেশার অ্যান্ড কোল্ড এয়ার সারাউন্ডিং, বাইরে চারদিকে কোল্ড এয়ার। এবং আমরা এটাও মানে এমনিতেও আমরা বুঝতেই পারবো যে যেখানে কোল্ড এয়ারের কথা হচ্ছে সেখানে ডেফিনেটলি প্রেশার লোই থাকবে, তাই না? তো হাই প্রেশার হবে না, এইটাই ভুল হয়ে গেল। বাকিগুলো চলো তাও একবার চেক করে নিই তোমাদের মনের শান্তির জন্য। ইট উইকেন্স ইন সামার অ্যান্ড স্ট্রেনথেন্স ইন উইন্টার। ওকে, ওয়েস্ট টু ইস্ট জেট স্ট্রিম, যেটা কিনা সার্কেল করে পোলার রিজিয়নকে, যেটা পোলার নাইট জেট। ওকে, চলো আজকে এইটুকুই প্রশ্ন থাকলো। হ্যাঁ, 9 আর 10 আর করলাম না। আর বিশ্বজিৎ 4 নাম্বারটা নিয়ে তার একটু সমস্যা আছে, আমি সেটা নিয়ে একবার একটু বলে দিচ্ছি। ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স সম্পর্কে কোনটা কারেক্ট? অলরেডি বললাম এগুলো সেগুলো ভীষণ স্টেবল হয়, কিন্তু নন টক্সিক হয়, নন টক্সিক হয়, আবার ইনফ্লেমেবল হয়, অর্থাৎ দাহ্য হয় না, এগুলো জ্বলাতে সাহায্য করে না। সেখানে 1 নম্বর পয়েন্টটাতেই আছে ভেরি আনস্টেবল, টক্সিক, ফ্লেমেবল। তার মানে এটা ভুল বলেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর কারেক্ট? তাহলে তারপরেরটা দেখো 2 নম্বর পয়েন্ট, দে রিলিজ ক্লোরিন অর ব্রোমিন when they are exposed to intense UV light in the stratosphere, একদম ঠিক। আর ফোম প্রোডাক্ট হলো one of the major sources of this ozone depleting substances। এক্ষুনি আমরা দেখলাম যে দেখো ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সের মধ্যে সবথেকে বেশি যদি দায়ী বলো তাহলে সলভেন্ট ক্লিনজিং প্রোডাক্ট, তারপরে এই রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনার্স, এবং তারপরে ফোম প্রোডাক্টস। তার মানে আমি বলতে পারি যে ওডিএস একটা হলো ফোম প্রোডাক্ট, ওডিএস এর একটা, তাই না?
আর একটা জিনিস মনে রাখবে, ওজোন কিন্তু দু রকমের হয়, একটা হয় ব্যাড ওজোন, একটা হয় গুড ওজোন। ওজোন গ্যাস মানেই যে সে সবসময় খুব ভালো হবে, চলো যত পারি ওজোন কালেক্ট করি, সেরকমটা নয়, এর মধ্যে ব্যাড ওজোনও আছে। কেমন? গুড ওজোন কোথায় থাকে? এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে এবং সে একটা লেয়ার ফর্ম করে যেটা কিনা UVA আর B থেকে আমাদের আর্থকে প্রোটেক্ট করে। আর ব্যাড ওজোনটা হলো ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের, মানে স্ট্র্যাটোস্ফিয়ারের এই নিচের দিকে যদি ওজোনটা শুরু হয় কিছুটা 5%, মানে এখানে যদি 95% থাকে তাহলে 5% এই ট্রপোস্ফিয়ারের মধ্যে চলে আসে, ঠিক আছে, ট্রপোস্ফিয়ারের মধ্যে চলে আসে। তার মানে কি, সেটা অনেকটা অল্টিটিউড যেখানে তার নিচে, তখন কি হয় রেসপিরেশনে বা অনেক কিছুতে ওটা আমাদের শরীরে চলে যায়, যেটা কিন্তু খুব হার্মফুল, সেই কারণে সেটাকে ব্যাড ওজোন বলা হয়। ক্লিয়ার এইটুকু? অল সাবজেক্টের কোনো বই না গো। হ্যাঁ, ওজোন লেয়ারকে CFC অ্যান্ড ফ্রেয়ন ডেস্ট্রয় করে এবং সেই কারণে এখন রেফ্রিজারেটরে না অ্যামোনিয়াকে ইনক্লুড করার খুব চেষ্টা করা হচ্ছে, যাতে এই CFC আর ফ্রেয়ন তো আগে করা হতো, ফ্রেয়ন এখন করা হয় না অতটা, এখন তো CFC করা হয় মেনলি, তো CFCটাও এখন বন্ধ করার চেষ্টা হচ্ছে এবং বদলে অ্যামোনিয়াকে আনার চেষ্টা করা হচ্ছে, যেখানে অ্যামোনিয়া কোনো এইরকম অন্তত হার্মফুল ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সের মধ্যে পড়ে না। চলো, ক্লাস এইটুকুই ছিল আজকের মতন, দেখা হবে আবার পরের ক্লাসে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট।